ওয়েলকাম টু জিকে প্র্যাকটিস ক্লাস স্টুডেন্ট। এটা তোমাদের 12 নম্বর ক্লাস। তাই আমি প্রতিটা ক্লাসেই বলি যে ক্লাসটি প্রথম থেকে তোমরা শেষ পর্যন্ত দেখো, কারণ আমি এখানে কোশ্চেন অ্যান্সার সাথে সাথে কিছু এক্সট্রা ইনফরমেশনও দেবো, ঠিক আছে? আর ভিডিওটি তোমার যদি ভালো লেগে থাকে তো ভিডিওটির শেষে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, কারণ যাতে পরবর্তী ক্লাসে তোমাদের অসুবিধা না হয় খুঁজতে, ঠিক আছে? চলো বেশি কিছু না বলে ক্লাসটি স্টার্ট করে দাও। যেমন দেখো কোশ্চেন নম্বর 63, দেখো কী বলেছে, যে রানা প্রতাপের রাজপুত বংশ কি ছিল? রানা প্রতাপের রাজপুত বংশ কি ছিল? দেখো অপশান এ আছে সিসোদিয়া, অপশান বি সোলাঙ্কি, অপশান সি পরমার, অপশান ডি কাছোয়া। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? রানা প্রতাপের রাজপুত বংশ ছিল অপশান এ সিসোদিয়া। এবার দেখো অনেকেই জানো, আর যারা জানো তারা লিখে নেবে, এই যে রানা প্রতাপের ঘোড়ার নাম কি ছিল? আমি এখানে লিখে দিচ্ছি, তার ঘোড়ার নাম ছিল চেতক। ওকে, চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 64। দেখো কি বলেছে, কার্ডামম পাহাড়টি কোন পর্বতমালায় অবস্থিত? অপশান এ আরাবল্লী, অপশান বি পশ্চিম ঘাট, অপশান সি পূর্ব ঘাট, না অপশান ডি পীর পাঞ্জাল। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান বি পশ্চিম ঘাট। অপশান বি পশ্চিম, কাটাগাম পাহাড়টি পশ্চিম ঘাটে অবস্থিত। এবার মনে রাখবে এই যে কাটাগাম পাহাড়টি, এই পাহাড়টি কিন্তু আরেকটি নাম আছে, ঠিক আছে? প্রশ্ন তো হয়তো কাটামাম না দিয়ে পর ওই নামটা দিতে পারে, তো মনে রাখবে এই কাটামাম পাহাড়টির আরেকটি নাম হলো এটা, এখানে আমি ইয়া দিয়ে দিচ্ছি, এটা ইয়ালামালা নামেও পরিচিত এটা, ঠিক আছে? এই কাটামাম পাহাড়টি ইয়ালামালা নামেও পরিচিত। আর এটা মনে রাখবে যে এই যে কাটামাম পাহাড়টি পশ্চিম ঘাটের এখানে লিখে দিচ্ছি আমি, এই যে কাটামাম পাহাড়টি পশ্চিম ঘাটের দক্ষিণ অংশ অবস্থিত। যদি বলে যে কাটামাম পাহাড়টি পশ্চিম ঘাটের কোন অংশ অবস্থিত, যদি অপশান দিল পূর্ব ঘাট, পূর্ব অংশ, পশ্চিম অংশ, উত্তর, দক্ষিণ, তাহলে মনে হবে পশ্চিম ঘাটের দক্ষিণ অংশ অবস্থিত। ঠিক আছে, চলো আচ্ছা এই দেখো ওখানে অপশান আছে আরাবল্লী, যেখান থেকে কোশ্চেন আসে সেখান থেকে আমি এক্সট্রা ইনফরমেশান অবশ্যই দেবো। তো তোমরা ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ করে দিও না কেউ, ঠিক আছে? চলো দেখো এই যে আরাবল্লী বলেছে, মনে রাখবে আরাবল্লী হচ্ছে আমাদের ভারতের সবদিকে পুরনো, মানে সবচেয়ে ওল্ডেস্ট পর্বত। আমি এখানে লিখে দিচ্ছি, আরাবল্লী হচ্ছে ভারতের ওল্ডেস্ট পর্বত, সবচেয়ে ওল্ডেস্ট পর্বত, সবচেয়ে পুরনো পর্বত, ঠিক আছে? আর তোমরা এটাও জানো যে আরাবল্লীর সর্বোচ্চ শৃঙ্গ,
প্রশ্ন আসতেই পারে, প্রশ্ন অনেকবার এসছে। আরাবল্লী সর্বসিংহ তোমরা লিখে নাও গুরু শিখর, অনেকেই জানো, আবার যারা জানো না তারা লিখে নাও আরাবল্লী সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গুরু শিখর। চলো এর পরে প্রশ্ন আসা যাক। যেমন দেখো এখানে 65 নম্বর 65 নম্বর যে এই প্রশ্নটা আছে, এটা কিন্তু আগের ক্লাসে বলেছিলাম যে এটা জিকের না, এটা ডিআইয়ের একটা প্রশ্ন, যেটা 58 নাম্বার আর 65 নাম্বার আছে। তোমরা আগের ক্লাসটা দেখে নিও, সেটা আমি বলেছি। তো এটা জিকের টাইপের না, এটা ডিআই দিয়েছে। তো জিকে এখানে কি হলো দেখো, এখানে 75 আছে জিকে। দেখো কি বলেছে কোশ্চেন নম্বর 75-এ, জাতীয় জরুরি অবস্থার ক্ষেত্রে সশস্ত্র বিদ্রোহ কথাটি কততম সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত করা হয়? সশস্ত্র বিদ্রোহ কথাটি কততম সংবিধানের মাধ্যমে যুক্ত করা হয়? অপশান কি বলেছে দেখো, অপশান বলেছে অপশান এ 24তম, অপশান বি 42তম, অপশান সি 44তম, না অপশান ডি 86তম, 86তম। তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি 44তম সংবিধানের মাধ্যমে, সংবিধান সংশোধনের মাধ্যমে সশস্ত্র বিদ্রোহ। ঠিক আছে, চলো আসা কোশ্চেন নম্বর 76। কি বলেছে? উত্তর পশ্চিম রেলওয়ের সদর দপ্তর কোথায় অবস্থিত? উত্তর পশ্চিম রেলওয়ে সদর দপ্তর, অপশান এ জয়পুর, অপশান বি এলাহাবাদ, অপশান সি হাজিপুর, না অপশান ডি হুগলি। তো এটা অ্যান্সার কী হবে? এটা অ্যান্সার হবে তোমাদের অপশান এ জয়পুর। উত্তর পশ্চিম রেলওয়ে সদর দপ্তর জয়পুরে অবস্থিত। এরপর আসা যাক কোশ্চেন নাম্বার 67। দেখো 67-এ কী বলেছে? ভারতীয় সংসদ গড়ে উঠেছে এদের মধ্যে কোনটিকে নিয়ে, কোনটিকে নিয়ে বা কোনটিকে নিয়ে? দেখো অপশান কী বলেছে? না অপশান এ লোকসভা, অপশান বি রাজ্যসভা, অপশান সি লোকসভা ও রাজ্যসভা, না অপশান ডি লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি। তো ভারতীয় সংসদ কাদেরকে নিয়ে গঠিত হয়েছে? তোমরা জানো যে আমাদের ভারতীয় সংসদে লোকসভাও আছে, রাজ্যসভাও আছে ও রাষ্ট্রপতিও আছে। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? এটা হবে অ্যান্সার হবে তোমাদের অপশান ডি লোকসভা, রাজ্যসভা ও রাষ্ট্রপতি। ঠিক আছে, তাহলে ভারতীয় সংসদ কাদেরকে নিয়ে গড়ে উঠেছে? লোকসভা, রাজ্যসভা, রাষ্ট্রপতি। ওকে, চলো আসা যাক পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 68। মাউন্ট এভারেস্টে ওঠা প্রথম মহিলা ছিলেন? অপশন এ আরতি সাহা, অপশন বি বাচেন্দ্রী পাল, অপশন সি রীতা ফারিয়া, না অপশন ডি মৌমিতা দত্ত। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশন বি বাচেন্দ্রী পাল। সালটা কত ছিল? আমার যেহেতু প্রথম মহিলা ছিলেন, সাল দিতেই পারে, তো মনে রাখবে সালটা ছিল, আমি লিখে দিচ্ছি এখানে, দেখো এই বাচেন্দ্রী পাল 1984 সালে মাউন্ট এভারেস্ট জয় করেন, প্রথম ওঠেন। ঠিক আছে, 1984 সালে। ঠিক আছে, চলো এবারে আসা যাক কোশ্চেন নাম্বার 79। দেখো 79-এ কী বলেছে? চেঙ্গিস খা কার রাজত্বকালে ভারত আক্রমণ করেছিল? এটা কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন, কেন অনেকে অ্যান্সার তোমরা জানি আমি, তো অনেকে অ্যান্সারে কী বলবে তা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো অপশান কী আছে, দেখো অপশান এ ইলতুৎমিশ,
অপশান বি বলবন, অপশান সি রাজিয়া, অপশান ডি আলাউদ্দিন খলজি। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান এ ইলতুৎমিশ, আলাউদ্দিন খলজি না। জানি অনেকে ভাববে আলাউদ্দিন খলজি, কিন্তু আলাউদ্দিন খলজির সময় চেঙ্গিস খা আসেনি, তখন চেঙ্গিস খা মারা গিয়েছিল। চেঙ্গিস খা এসেছিল ইলতুৎমিশের আমলে। সালটা কত না আমি লিখে দিচ্ছি এখানে, ইলতুৎমিশের পাশেই লিখে দিচ্ছি চেঙ্গিস খা যখন এসেছিল। (1221 সালে ইলতুৎমিশের আমলে, ঠিক আছে। তারপর এখানে দেখো রাজিয়া আছে, রাজিয়া আছে, এটা মনে হবে এখান থেকে কোশ্চেন আসে। রাজিয়া হচ্ছে, অনেকেই জানো তোমরা, রাজিয়া হচ্ছে দিল্লি সুলতানের যুগের, মানে দিল্লি যে সুলতানের যুগ ছিল সে যুগের একমাত্র মহিলা শাসক। আমি এইখানে লিখে দিচ্ছি ছোট্ট করে, তোমরা বলে দেবে। দিল্লি সুলতানের যুগের একমাত্র মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা। ওকে, চলো এবার আসা কোশ্চেন নাম্বার 80। কি বলেছে? ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোথায় অবস্থিত? অপশান এ লেহে, অপশান বি পাঠানকোট, অপশান সি ঘুম, না অপশান ডি নৈনিতাল। তো এটা তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি ঘুম। ঘুম হচ্ছে ভারতের সর্বোচ্চ রেল স্টেশন। কোথায় অবস্থিত না আমি লিখে দিচ্ছি, ঘুম হচ্ছে দার্জিলিংয়ে, ঠিক আছে। ভারতের সর্বোচ্চ রেল স্টেশন কোথায় অবস্থিত না দার্জিলিংয়ে ঘুম। ঘুম হচ্ছে সর্বোচ্চ রেল স্টেশনের নাম। ওকে, চলো এবার আসা যাক কোশ্চেন নাম্বার 71। দেখো 71 কী বলেছে? স্পাইনাল কর্ড কোনটির দ্বারা সুরক্ষিত থাকে? কোনটি দ্বারা সুরক্ষিত থাকে? এ ক্রেনিয়াম, বি মেডুলা, কি অবলাঙ্গাটা, সি মায়োলিন সিদ, না সি ডি ভার্টিব্রাল কলাম। তো স্পাইনাল কর্ড কোনটি দ্বারা সুরক্ষিত থাকে না, এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি ভার্টিব্রাল কলাম। চলো পরের প্রশ্ন আসা যাক। কী বলে দেখো কোশ্চেন নাম্বার 72, যে ঘুমর কোন রাজ্যের আঞ্চলিক নৃত্যশৈলী? এই যে আঞ্চলিক নৃত্য, ছদ্মনাম, তারপরে তোমাদের সর্বোচ্চ শৃঙ্গ, ঠিক আছে, তারপর মুদ্রা, এই সব থেকে কোশ্চেন কিন্তু আসবেই। কোনটি কোন দেশের মুদ্রা? তো তোমরা এগুলো একটু ভালো করে নজর দিয়ে যাবে। আর আমিও প্রতিটা ক্লাসে কোনো না কোনো ইয়াতে করাচ্ছি, তোমরা প্রতিটা ক্লাস দেখতে পারো। তো তোমরা কিন্তু এইসব মনে রাখবে আর এগুলো ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। তো চলো এই কোশ্চেনের অ্যান্সারটা করে দেখ। ঘুমর কোন রাজ্যে আঞ্চলিক নৃত্য? অপশান এ হরিয়ানা, অপশান বি পাঞ্জাব, রাজস্থান, অপশান সি পাঞ্জাব, না অপশান ডি ছত্তিশগড়। এটা তোমার অ্যান্সার কী হবে না, এটা তোমার অ্যান্সার অপশান বি রাজস্থান। চলো পরের প্রশ্ন দেখো কোশ্চেন নাম্বার 83। কী বলেছে? নিচের কোনটি জীবাশ্ম জ্বালানির সন্ধান দেয়?
জীবাশ্ম জ্বালানির সন্ধান দেয়? অপশান এ ডায়াটম, অপশান বি লোহিত শৈবাল, অপশান সি ফেরোমিনিফেরানস, অপশান ডি লাইকেন। তাহলে তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান সি ফেরোমিনিফেরানস, জীবাশ্ম জ্বালানির সন্ধান দেয়। ওকে, চলো এবার আসা কোশ্চেন নম্বর 84। কী বলেছে? ধাত্রী দেবতা গ্রন্থটি কার রচনা? ধাত্রী দেবতা, অপশান এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশান এ বি বুদ্ধদেব বসু, অপশান সি প্রমথনাথ বিশি, না অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এক সেকেন্ড। তো তোমাদের অ্যান্সার কী হবে? এটা তোমাদের অ্যান্সার হবে অপশান ডি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক আছে, তা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় ধাত্রী দেবতা গ্রন্থটি লিখেছিলেন। তারও দু একটা বলে দিচ্ছি। এই ধাত্রী দেবতার সাথে সাথে তিনি মনে রাখবো যেগুলো যেগুলো কোশ্চেনে আসে, যেমন ধাত্রী দেবতার সাথে সাথে তিনি তার সঙ্গে বোধ গণদেবতাও লিখেছিলেন। এটা আমার প্রবলেম হয়ে গেলো, তোমরা আমি বলে দিচ্ছি লিখে নাও। গণদেবতা, তারপর কালিন্দী, তারপর ধাত্রী দেবতা, এসব কিন্তু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিল। এখান থেকে কোশ্চেন আসে, দিয়ে দিল যে ধাত্রী দেবতা না দিয়ে গণদেবতা গ্রন্থটি কার লেখা বা কালিন্দী গ্রন্থটি কার রচনা, সব কিছু তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় লিখেছিল। ওকে, চলো আজকের মতো এখানেই। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে, আমি পরের ক্লাসে আরও এক্সট্রা ইনফরমেশন দিয়ে পরে ক্লাসটি করাবো। ওকে, চলো।